সবাইকে স্বাগত জানাচ্ছি কেলেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, প্রতিনিয়ত আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে আলোচনা করতে। আর আমরা আগেই বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব ফুটবলের ব্যস্ততা নিয়ে, ক্লাব বনাম জাতীয় ও যুব দল। এবং আপনাদের আগেও জানিয়েছি আমাদের সাথে আছেন সনদ বাবলা, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মৃদুল। চাইলে আপনারা আমাদের এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত অবশ্য থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুধু যদি দাদা আপনার কাছে একটু আসি যে দাদা, এখন যদি ফুটবলের ব্যস্ততার কথাটা একটু বলি, আমরা যদি এই মাসে দেখি সাফ অনূর্ধ্ব 17 নারীরা খেলবে এবং অনূর্ধ্ব 23 অলরেডি বাহারাইনে আছে, জাতীয় দলও অলরেডি প্র্যাকটিস শুরু করেছে। তবে সেই জায়গায় একটা কথা হচ্ছে, মাত্র 12 জন ফুটবলার নিয়ে প্র্যাকটিসটা শুরু করেছে যদি আমরা বলি নেপাল ম্যাচের আগে। এই জিনিসটা আপনি কীভাবে দেখছেন? প্রথমে বলি যে আমাদের আসলে ফুটবলের এখন যদি বলেন আমাদের ফ্ল্যাগ বেয়ারার, মূল ফ্ল্যাগ বেয়ারার যারা আমাদের ফুটবলকে দেশের বাইরে বাংলাদেশকে রাঙিয়ে তুলতেছে, সেটা হলো যে আমাদের নারী টিম। তাদেরকে অবশ্যই বড় আমাদের তরফ থেকে একটা অভিনন্দন জানাই, কারণ সেটা সত্র দল হোক বা ন্যাশনাল টিম হোক, সব জায়গায় তারা রেজাল্ট পাচ্ছে, তারা ভালো খেলছে। এবং হলো যে এটা নিয়ে ফিফা তো, এএফসি তো এটা নিয়ে বড় বড় নিউজ হচ্ছে, তাদের নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং এইটা আমাদের ফুটবলের যে মেয়েদের ফুটবলের যে যাত্রাটা, মেয়েদের ফুটবলের যে এগিয়ে যাওয়াটা, সেটা ইন এ সেন্স আমরা ছেলেদের ফুটবলেও সেই জিনিসটা আমরা হয়তো বা করতে পারি কিনা এটা ভাবা যেতে পারে, যেহেতু মেয়েদের ফুটবলটা এক ধরনের ভাবে আমরা একটা জায়গায় পৌঁছাচ্ছি, যেটা হলো যে বড় বড় শক্তি যারা আছে তাদের সঙ্গে ভালো লড়াই করতেছে এবং অনেক বাংলাদেশের চেয়ে অনেক আগানো টিমকে তো হারাচ্ছে। তো এইটা আমার একটা প্রশ্ন বা প্রস্তাবনা বলতে পারেন, যে আমরা আসলে মেয়েদের ফুটবলের যে রোড ম্যাপ, যে তারা কিভাবে এই জায়গায় আসলো, সেইটাকে আমরা খানিকটা, হয়তো পুরোটা না, কারণ ছেলেদের ফুটবলটা ডিফারেন্ট, আমরা কি ভালো জিনিস ছিল ওখানে সেটা আমরা নিতে পারি কিনা ছেলেদের ফুটবলে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের ছেলেদের ফুটবল, আপনি যেভাবেই আমরা ব্যাখ্যা করি, আমাদের ছেলেদের ফুটবল মোটেও গুড শেপে নাই। এখন আমরা সিঙ্গাপুরের ম্যাচের আগে বাংলাদেশে একটা হাইপ ছিল, একটা সমিত সোম, তারপর হামজা, ফাহমিদুল, এই সব মিলে একটা হাইপ উঠছিল। আমরা জাতিটা এরকম, 2-3 জন প্লেয়ার একটা হলে যে বড় বড় প্লেয়ার আসলেই মনে হয় যে পুরো ফুটবলটাই জেগে যাবে। আসলে তা না। ফুটবল হলে যে 11 জনের খেলা, ওইখানে 11 জনকেই কম বেশি ভালো রকমের কন্ট্রিবিউট করতে হয় ভালো খেলার জন্য। সেইটা এখন হলো যে ওই 2-3 জন দিয়ে আপনি যদি ডিফারেন্স মেক করতে চান, সেইটা পারবেন না। কারণ আমাদের ওই 2-3 জনের সঙ্গে আমাদের এখানে যারা আছে তাদের কোয়ালিটিটা কীরকম তফাৎ আছে সেটা একটা দেখতে হবে। আর এখন আমরা নেপালের সঙ্গে খেলবো, 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবে। এই নেপালের সঙ্গে বোঝা যাবে যে হলে যে আমরা আসলে কোন জায়গায় আছি, কারণ ওইখানে হামজা বা সমিত সোমের কেউ থাকছে না, হামজা, সমিত সোম এরা কেউ থাকবে না। তখন রিয়েলিটিটা বোঝা যাবে, আমরা ঠিক, আমাদের ফুটবলটা ঠিক কোন জায়গায় আছে। সুতরাং আমি এটা বলি, আমাদের বাইরের প্লেয়াররা আসুক, সবাইকে স্বাগত জানাচ্ছি, কারণ এরা আমাদের দেশেরই প্রবাসী হোক, বাংলাদেশেরই প্লেয়ার, তো তারা আসুক। কিন্তু আমাদের ডোমেস্টিক ফুটবল যদি ডেভেলপ না করে, আমার পাইপলাইন, আমার দেশের ফুটবলের জায়গাগুলো কখনো ভালো হবে না। তো যেমন আপনি বললেন যে প্র্যাকটিসটা প্রপার হচ্ছে না, তো এইটা আপনি যদি ফুটবলের ফিফার রুলস যদি ফলো করেন, তাহলে হলে যে ক্লাব ইজ রাইট। আমি 72 ঘন্টা আগে আমি প্লেয়ার ছাড়তে বাধ্য নই। এবং আপনার হলে যে তাদের আবার এটার পরপরেই তাদের হলে যে ঘরোয়া মৌসুম আছে, লিগ আছে, হ্যাঁ। কিন্তু যেটা আমরা এক্সপেক্ট করি, আমরা যেটা পাবলিক বা আমরা যে ফুটবল সংশ্লিষ্ট, তারাও তো হলো যে এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বসুন্ধরা কিংসও কর্মকর্তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই পার্ট। সুতরাং তারা দেশের স্বার্থে, ন্যাশনাল ইন্টারেস্টে তারা হয়তো প্লেয়ারগুলিকে ছাড়বে।
কারণ নাইলে নাইলে আসলে কোচের পক্ষে ডিফিকাল্ট। এই জায়গায় একটু বাফুফের ল্যাকিংস আছে কিনা আপনার কি মনে হয়? যে আমরা শুরু করলাম, প্রথম দিন 6 জন যোগ করলো, পরের দিন আর 4 জন যোগ হলো, এরপর আমরা চিন্তা ভাবনা করলাম যে বসুন্ধরা যোগ হবে 10 জন প্লেয়ার। বসুন্ধরার যদি আমরা দেখি যে তাদের নিয়ে আমরা প্র্যাকটিস শুরু করব, কিন্তু আমরা আলোচনা না করে যে তারা ছাড়বে কি ছাড়বে না বা প্লেয়াররা যোগ দিবে কি দেবে না, তা আলোচনা না করেই আমরা ক্যাম্প শুরু করলাম বা প্রস্তুতি ক্যাম্প শুরু করলাম, এটা কি একটু বাফুফের ল্যাকিংস মনে হয় কিনা? না, বাফুফে ধরেন যে বাফুফের জায়গা থেকে বললে বাফুফে তার মতো করে প্লেয়ার সিলেকশন করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাফুফে আনঅফিশিয়ালি, যেটা হয়তো বা প্রকাশ্যে আসবে না, বাফুফে বসুন্ধরা কিংসের সঙ্গে আলাপ করতে পারতো, আপনার প্লেয়ার কিন্তু ছাড়তে হবে, আপনার প্লেয়ার ছাড়তে হবে, কারণ তারা তো দিন শেষে তারা তো বিএফএফের এই মানুষ, ছাড়তে হবে। এটা আপনার একটু কনসিডার করতে হবে। তো আমার মনে হয় এটা হলো যে অল অ্যাবাউট নেগোসিয়েশন, যা হলে যে এখানে খেললেও তো এই 10 জন প্লেয়ার খেললেও তো হলে যে এক ধরনের প্র্যাকটিসেই হয়, মানে তার ন্যাশনাল টিমের ক্লাব টিমে যেমন প্র্যাকটিস হয় এখানে তো প্র্যাকটিস হবে। একটা জিনিস হলো যে তার ক্লাব টিমের সঙ্গে ক্লাব টিমের স্ট্র্যাটেজি বা হলো যে তার বিদেশিদের সঙ্গে প্র্যাকটিস করা, সেটা একটা ইস্যু থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যে হলে যে এটা আলটিমেট শেষ পর্যন্ত এটা ছাড়বে, হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই দেখা যাবে যে ছাড়বে। এখন এই খেলাগুলো বা হলে যে আমরা তো একদম ফুললি ইউরোপের মতো আমরা চলতে পারি না, কারণ আমাদের আসলে আমাদের প্লেয়ার সংখ্যাগুলোও কম। এখন যদি কোচের বা ফুটবল ফেডারেশনে যদি এই লিবার্টি থাকতো, এই রকম বিলাসিতা থাকতো যে আমার তো এই মানের অনেক প্লেয়ার আছে, ওকে তুমি ছাড়বে না, তোমার প্লেয়ারকে আমি বাদ দিয়ে দিলাম, কোচ বা ম্যানেজমেন্ট কমিটি তো সেটাও করতে পারে না যে আমার ওই মানের প্লেয়ার আমার অ্যাভেলেবেল না, অনেক না, যে হলে যে আমি নিতে পারবো। আমি চাইলে ঠিক আছে তুমি দিবা না, আমি তাহলে অন্য দিন ডাকতেছি। আপনি শুরুতেই নারীদের কথা বলছিলেন যে নারীরা যেভাবে সাফল্য আনতেছে এবং হয়তো বা সামনেও আনবে, কিন্তু আমরা যখন দেখলাম নারীদের যে অনুপ্রেরণার কথা বলি, আমি ওই দিন প্রেস কনফারেন্সে গেলাম 23 দল দেশ ছাড়ার আগে, তখন সাইফুল টিটু বলছিলেন যে আসলে এটা তাদের কাছে একটা অনুপ্রেরণা যে মেয়েরা এত ভালো করছে, এবং একজন ফুটবলারও তপু তিনিও বলছিলেন যে এটা তাদের কাছে একটা চাপ হয়ে আসতেছে যে মেয়েরা ভালো করতেছে, বাট আমরা এটা চাপ দেখতেছে যে তাদেরও ভালো করতে হবে। সো এইটা আপনি যেটা বলেছেন, কোচের সাথে আপনি একমত হবেন কিনা যে অনুপ্রেরণার বিষয়টা আছে কিনা এই জায়গায়? আমি জানি না এটা কোচ কতটুকু মেয়েরা ভালো করছে বলে আমাদের ভালো করতে হবে এটা কতটুকু অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে আমি জানি না, বাট এটা তাদের জন্য চাপ হিসেবে আছে, এটা আমি বুঝি। এটা ছেলেদের ফুটবলের জন্য এটা একটা চাপ হিসেবে আছে, এটা বুঝি। আর মেয়েদের ফুটবলের ভালো করার ইস্যুটা কী ছিল? মেয়েদের ফুটবলে আমরা যদি 8-10 বছর আগেও দেখি, মেয়েদের ফুটবলে ভালো করার ইস্যুটা ছিল একদম সিম্পল। এই আমাদের এখানে হলো যে মেয়েদের স্কুল ফুটবলটা হতো, মেয়েদের স্কুল ফুটবল থেকে ফুটবলারগুলো আসতো, তাদেরকে বিএফএফে রাখা হতো, বাছাই করে বিএফএফে তাদের ট্রেনিং করানো হতো। তো এই তো মূল পাইপলাইনটা ছিল যে স্কুল ফুটবল, মেয়েদের স্কুল ফুটবল থেকে মেয়েদেরকে নিয়ে আসতো। এখন আমাদের ছেলেদের ফুটবল, আমাদের ফুটবল ফেডারেশন মানে এটা হলো যে 80% ছেলেদের ফুটবল নিয়েই কাজ করে, 20% মেয়েদের ফুটবল নিয়ে কাজ করে। তাহলে আমাদের ছেলেদের ফুটবলে কেন এরকম একটা পাইপলাইনটা এখনও সাজানো যায় না? নতুন কমিটি আসলো, নতুন কমিটি এখনও বলেন তো, এখনও ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট ফুটবল, আপনি ডিস্ট্রিক্ট ফুটবলগুলো চালু করেন, আপনি স্কুল ফুটবলটা করেন ভালোভাবে, দেখবেন আপনার হলে যে আপনার প্লেয়ার অটোমেটিক আসবে। আমি সেটাই আসতে চেয়েছিলাম, আমি হয়তো বা প্রোগ্রামের আগেও আপনার সাথে কথা বলছিলাম যে এই নতুন কমিটি এসে কিন্তু কোনো যদি বলি পায়োনিয়ার কোনো লিগ হয়নি বা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সো এই লিগগুলো না হলে তো আসলে ভবিষ্যতে যে পাইপলাইনের কথা বলছিলাম সেটা তো হবে না। তো সেই জায়গায় আমরা কাদের উপর আসলে ভরসা রাখবো বা ভরসা করবো? হ্যাঁ, এটা আসলে মানে ঠিক আগে যেরকম ছিল, ঠিক গত 16 বছর সালাউদ্দিন সাহেবের আমলে যেরকম ছিল ঠিক সেরকমই চলছে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি, নাথিং এক্সট্রা, এখানে কোনো কিছু এক্সট্রা কিছু নাই। আর ফুটবলের ইস্যুটা হলো যে খুবই সিম্পল। 2005 সালে বাংলাদেশে যে আজকের যে পেশাদার লিগ বা প্রিমিয়ার লিগ দেখছেন, সেইটা 2005 সালে এফসি থেকে একদল এক্সপার্ট আসছিল, ইভেন হাম্মামও আসছিলেন, তখনকার প্রেসিডেন্ট হাম্মাম আসছিলেন, বাংলাদেশের ফুটবলটাকে একটা হলো যে একটা ধাক্কা দিবে, যে যেন হলো যে তারা
ভালোভাবে এগুতে পারে। এবং এটার জন্য কি করছিল, এটার নামটা ছিল ভীষণ বাংলাদেশ ছিল নাম। ভীষণ বাংলাদেশের আন্ডারে তারা বেশ কিছু প্রেসক্রিপশন দিল যে হলো যে তুমি যে শুধু ন্যাশনাল টিমের পিছনে যে ছুটছো, ন্যাশনাল টিমের রেজাল্টের জন্য এইটা তোমার লক্ষ্য হওয়া উচিত না। তাহলে তারা এইটার জন্য তারা উদাহরণ দিছিল যে হলো যে এই যে ইউরোপের মিডল ইস্টের টিমগুলো এই ন্যাশনাল টিমের পিছনে অনেক টাকা খরচ করে, কোটি কোটি ডলার খরচ করে, কিন্তু দিন শেষে তারা হলো যে ওই রেজাল্টটা পায় না, তাদের আলটিমেট ফুটবলটা ডেভেলপ হয় না। তাহলে কি করতে হবে? তখন এএফসির প্রেসক্রিপশন ছিল তুমি হলো যে তুমি প্রত্যেকটা জেলায় যাও, তুমি জেলার থেকেই তুমি হলো যে খেলাটা ভালোভাবে শুরু করো। আর এই যে প্রিমিয়ার লিগটা তুমি যে ঢাকার মধ্যে না রেখে, ঢাকার ক্লাবগুলোর মধ্যে না রেখে, শুধুমাত্র ঢাকার ক্লাবের হয়তো 2-3টা বড় টিম থাকতে পারে ঐতিহ্যবাহী, তুমি বাইরের টিমগুলোকে তুমি ইয়ে করো, যে হলো যে সিলেট থেকে আসলো, রাজশাহী থেকে আসলো, তখন তাদের একটা ফ্যান বেজও দাঁড়াবে, ওইখানকার ফুটবলটা ভালো হবে, ওই এলাকার নিশ্চয়ই তাদের একটা লোকাল লিগও হবে। তাহলে এইভাবে করলে তোমার কাঠামোটা ভালোভাবে দাঁড়ালে পরে সারা দেশে ফুটবলটা অটোমেটিক চলতে থাকবে। তাহলে তুমি এইটার জন্য 5টা বছর মনোযোগ দাও, আফটার 5 ইয়ার্স তুমি এটা রেজাল্ট পাবা তোমার ন্যাশনাল টিমের মধ্যে। মানে ফুটবল উন্নয়নে আসলে ক্লাব ফুটবলের গুরুত্বটা অনেক অনেক বেশি। হ্যাঁ, তারপর তারা বললো যে হলো যে তুমি এই যেমন তোমাদের যে স্ট্রাকচারে ক্লাব চলে, ডোনেশনে ক্লাব চলে, এইটা হইতে পারে না। কারণ ডোনেশনে ক্লাব চলে, এইবার উনি দিবেন, পরের বার ওনার অবস্থা খারাপ হচ্ছে ওই ব্যবসায়ীর, উনি দিতে পারবেন না, তখন তুমি ক্লাব তুমি তার দিকে তো চেয়ে আছো। তাহলে তোমার ইনকামটা বাড়াতে হবে কিভাবে? তোমার ইনকামটা বাড়াতে হবে মার্চেন্ডাইজিং করো, তোমার এই যে ফ্যান বেস যখন করবা, ফ্যানের থেকে একটা চাঁদা নাও, তারপর ফ্যানের থেকে বার্ষিক একটা চাঁদা থাকবে, তারপর হলো যে তুমি তোমার কিট স্পন্সর, এবং হলো যে তুমি এর মধ্য দিয়ে তুমি তোমার এই ব্র্যান্ডের নামে মোহামেডান বা আবাহনী বা হলো যে সিলেট আবাহনী, সিলেট মোহামেডান, এই ব্র্যান্ডের নামে নতুন কিছু জিনিস যেই তোমাকে ইনভেস্ট করতেছে, ওকে দিয়েই নতুন কিছু জিনিস তুমি বাজারে ছাড়তে পারো কিনা দেখো, যেটা তোমার বছরের পর বছর থেকে যাবে, এবং হলে যে তোমার টিমটাকে ভালোবাসবে সে সেটা কিনবে। তো ওরা অনেকেই ধরনের অনেক পথ দেখিয়েছিল বাংলাদেশ, তারপর এর কোনো একটা পথে বাংলাদেশ হাঁটেনি। এরপরেই হলো যে একটাই করছিল, শুধু বাংলাদেশ লিগটা করছিল, বি লিগ নাম দিয়ে প্রথম পেশাদার লিগটা করছিল, তারপর আর হলো যে বাকি কোনো কিছুই আর। আমরা লিগের কথা যদি বলি যে এবার আমরা যদি একটু দল বদলের দিক তাকাই, আবাহনী এবং আমরা যদি দেখি যে মোহামেডান খুবই ভালো খেলেছে এবং তারা চ্যাম্পিয়ন, কিন্তু এবার যদি দেখায় তাদের সেরা ফুটবলারদের তারা ছেড়ে দিয়েছে। আসলে তারা কি আসলে চিন্তা ভাবনা করছে এরকম যে অর্থের অভাবে যে শুধু টিকে থাকার যে চিন্তা ভাবনা এরকম, নাকি চ্যাম্পিয়ন হওয়ারও চিন্তা ভাবনা আছে বলে আপনার মনে হয় যে তাদের যে দল গুছেছে দল এবার আলটিমেটলি যদি সব দলের দিকে তাকান, সব দলে একই রকমের, সব দলে হলো যে টানাপোড়েনের সংসার, কারো আর্থিক অবস্থা, কারণ হলো যে আমাদের ক্লাবগুলো চলে ডোনেশনের উপর দিয়ে। এখন বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে এখন হলো যে কোনো ব্যবসায়ী এগিয়ে আসে না, বা তাদের সেই সঙ্গতিটাও নাই যে হলো যে আমি আমার টাকা এখন আগের মতো আবার ক্লাবকে দিতে পারবো। এই ক্লাবগুলোকে তারা দেয় হলে যে তারা হয়তো খেলা ভালোবাসে বলে দেয়, কিন্তু এখনকার ব্যবসায়ীদের অবস্থা হয়তো বা সেরকম নেই। তাহলে সেরকম নেই বলে কি আপনার দেশের খেলাধুলাটা কি থেমে থাকবে? থেমে থাকবে না। কিন্তু এইটা এখন থেমে থাকার মতো অবস্থা হয়েছে, কারণ আপনি যখন অবস্থাটা ভালো ছিল তখন আপনি এটা রিকনস্ট্রাকশনের দিকে যান নাই। যখন এই ব্যবসায়ীরা যখন টাকা দিছে, ওই টাকা দিয়ে আমি এমন একটা কিছু করি যেটা থেকে আমি প্রতি মাসে প্রতি বছরে আমি রেভিনিউ পাবো, যেই রেভিনিউ দিয়ে আমার টিম গড়াও হবে, আমি অন্যান্য কাজও আমি চালাতে পারবো। সেটাতে তো আপনি যাননি বলে আজকের এই দুরবস্থার মধ্যে সব ক্লাবকে পড়তে হয়েছে। মোহামেডান বলেন, আবাহনী এখন পর্যন্ত হয়তো খুব সম্ভবত একজন বিদেশি নিয়ে আবাহনী, একজন আমরা ইয়ের সঙ্গে দেখলাম এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে দেখলাম একজন বিদেশি নিয়ে নেমেছে, মানে গেলবার তো প্রথমার্ধ ছিলই না।
তো এটা হলো যে আপনার আপনার এই নামি দামি টিমগুলোর যখন এই অবস্থা হয়, আপনি যারা এর চেয়ে তো আগে যারা মাঝারি মানের টিম ছিল তাদের অবস্থাটা একবার বুঝুন, তাদের অবস্থা আরও খারাপ। সনদল আমরা আরো আলোচনা করবো, আমাদের একটা বিরতি যেতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ডার খেলা দিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ডারাতে। দর্শক আমরা আলোচনা করছিলাম ফুটবলের ব্যস্ততা, ক্লাব বনাম জাতীয় যুব দল। আমাদের সাথে আছেন সনদ বাবলা, সিনিয়র ক্রীড়া সাংবাদিক, এবং আমি আমাদের সাথে আছি সাফায়েত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। সনদ বাবলা, আমরা আলোচনা করছিলাম জাতীয় দল নিয়ে, ক্লাব নিয়ে। অনূর্ধ্ব 23-এর কথা যদি বলি, যে বাহারাইনে 2টি প্রীতি ম্যাচ খেলবে, সেই জায়গায় ইতোমধ্যে দলও দিয়েছে, আপনি দেখিয়েছেন। মানে এই দলটা কেমন, মানে তাদের নিয়ে কি আশা করা যায় কিনা? বাহরাইনে, হ্যাঁ বাহরাইনে ভালো করতে পারে, ভালো করতে পারে। বাহরাইনে আমি বাহরাইন আন্ডার-23 এগেনস্টে খুব সম্ভবত একটা ম্যাচ জিতবে, একটা ম্যাচ হারবে, এরকম একটা কিছু হবে, বা 2টা ম্যাচ। আমাদের মূল লক্ষ্য তো আসলে সেপ্টেম্বরে যদি জানেন কোয়ালিফায়ার, সেপ্টেম্বরে কোয়ালিফাই। কিন্তু আমি এইসব বয়সভিত্তিক দলের ক্ষেত্রে, এটা আমার ভিউস, এইসব বয়সভিত্তিক দলের ক্ষেত্রে আমি যারা যারা ন্যাশনাল টিমে খেলে ফেলেছেন বা যারা যারা কারেন্ট ন্যাশনাল টিমে আছে, তাদেরকে আমি নেওয়ার পক্ষে না। কারণ তাদেরকে নেওয়ার পক্ষে না, তারা তো ন্যাশনাল টিমে, সিনিয়র ন্যাশনাল টিমের এই প্লেয়ার। তো আন্ডার-23-তে এমন প্লেয়ার নেওয়া উচিত যারা হলো যে যারা ভালো করতেছে, যাদেরকে মনে হয় পটেনশিয়াল আছে, তাদেরকে নিজেদের শো করার একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম দিলাম আন্ডার-23। এটা নট নেসেসারি যে আমার এখানে জিততেই হবে, আমার এখানে, কারণ আমার যদি আলটিমেট গোল হয় আমার দেশের ফুটবলকে আগানো, তাইলে ওই এর নিচের লেভেলে যারা ভালো আছে, যাদের পটেনশিয়াল আছে, যাদের ট্যালেন্ট আছে, তাদেরকে নিয়ে এসে আমার ওই তাদের খেলাটা দেখা, এবং ওইখান থেকে যেন ওই প্লেয়ারটা ন্যাশনাল টিমের জন্য তৈরি হতে পারে। আমার কাছে এটা মনে হয়। তারপরেও হলে যে অনেক প্লেয়ার দেখলাম ওখানে গেছে, মুরসালিন, মানে আলামিন, এরা তো অলরেডি খেলে ফেলেছে। ওরা আছে, রিমন আছে, শ্রাবণ আছে, অনেকেই আছে। তো এই আন্ডার-23 টিম, মানে আমাদের এই প্ল্যানগুলোতে আমাদের একটা বড় একটা সমস্যা যে হলো যে আমার সুযোগ আছে বলে, আমাকে যখন বয়সের একটা বার আছে বলে, আমি যদি এখন বয়সের বার আমার হলে যে মেসির মানের প্লেয়ার, আমি বয়সের বার আছে বলে তাকে আমি হলে যে সব জায়গায় খেলাই দিব, যেটা আমাদের একটা সময় আমাদের হলে যে মেয়েদের ফুটবলেও ছিল। তো এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত আমার মনে হয়। মেয়েদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসার কারণে এই সফলতা আসছে। আপনি ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আপনার সব প্লেয়ারকে যে নিচে আছে, তারও তো এক্সপোজার দরকার, তারও তো সেই ইন্টারন্যাশনাল লেভেলের, তার একটা যখন অভিজ্ঞতা হবে, সে আপনার ন্যাশনাল টিমে গিয়ে সেই জিনিসটা সে ট্রান্সফর্ম করতে পারবে। তো এটা যাই হোক, এভাবে গেছে। এখন আন্ডার-23 মূল পর্বে কেমন করবে জানি না। এটা বাহরাইনের এই 2টা ম্যাচেই বোঝা যাবে যে কিরকম খেলে। এবং এখান থেকে যে ফুটবল আসছে, আমরা বলছিলাম যে এই নতুন কমিটিতে পায়োনিয়ার লিগ হচ্ছে না, বা আমরা যদি দেখি যে পরবর্তী মৌসুমের জন্য বা পরবর্তী বছরের জন্য, তখন আমরা আসলে মানে ফুটবলার খুঁজবো কোত্থেকে? আসলে আমরা কি তখন ফুটবলার খুঁজে পাবো? এটা একটা তো বড় সমস্যা বাংলাদেশের। যেমন হলো যে আজকের বড় বড় দলগুলো বা ক্লাবগুলো দল করতে পারতেছে না, কারণ আমার নিচের লেভেলের খেলাধুলাটা নাই, আমার জেলা পর্যায়ে খেলাটা নাই। জেলা পর্যায়ে খেলা থাকলে অটোমেটিক্যালি তারা ঢাকায় আসবে, ঢাকায় পায়োনিয়ার থেকে বা হলে যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এগুলোতে খেলবে। এখান থেকে খেললে চোখে পড়বে। তো আমার হলে যে মানে আমাদের এখন খুবই জরুরি হলে যে আমার জেলার খেলাটা যে কোনো মূল্যে শুরু করা। জেলায় ফুটবলটা যাক, জেলায় ফুটবলটা খেলা হলে দেখবেন যে হলে যে মানে শুধু ব্রডার পার্সপেক্টিভে দেখলে জেলার ফুটবলটা শুধু ফুটবল না, ওইখানকার তরুণ ছেলেদেরকেও মানে অন্য কোনো বাজে কাজের থেকে দূরে রাখার একটা উপায়ও বটে। তো খেলাটা যখন শুরু হবে, তখন জেলার খেলাটা শুরু হলে তখন তার প্রভাবটা আপনি ন্যাশনালে ঢাকায় এসে পড়বে। আবার এখানে আরও একটা বিষয় আছে যে হলে যে জেলায় যে ক্লাবগুলো ছিল আগে, জেলায় কিন্তু অনেক ঐতিহ্যবাহী ক্লাব ছিল। এই ক্লাবগুলো অনেকাংশে এগুলো মরে গেছে।
মরে গেছে। এগুলা হলো যে এগুলা শুধু নামে আছে, আর কোনো কিছুতে নাই। মানে গত 10-15 বছরের চর্চায় এদেরকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয় নাই। এই ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখার তাগিদ, এই ক্লাবগুলো যে পরোক্ষভাবে আমার দেশের ফুটবলের জন্য যে বড় একটা অবদান রাখে, সেইটা আমাদের ফুটবল ফেডারেশন, তখনকার ফুটবল ফেডারেশন স্বীকার করতো না। এখনো পর্যন্ত আমি সেই ধারাটাই দেখি যে হলো যে ধরেন যে রাজশাহীতে তো 3-4টা ক্লাব আছে, ভালো ক্লাব, 3-4টা ভালো ক্লাব আছে। তা এখন আপনি যখন ঢাকায় বসে, ন্যাশনালে বসে যখন আপনি নির্দেশ দিবেন যে এই ক্লাবগুলোকে জাগাতে হবে যেভাবেই হোক, এই ক্লাবগুলো যেভাবেই হোক বলতে, ওই রাজশাহীতে ধরেন বেশ কয়েকজন শিল্পপতি আছেন, শিল্পপতিদের একটু অনুরোধ করা, আপনারা ক্লাবের সঙ্গে ট্যাগ হন। তারপর এই ক্লাবগুলোকে নিয়ে আসলে ঢাকার বাইরের জিনিসগুলোকে নিয়ে, ঢাকার ফুটবলকে নিয়ে যত মাথামাতি হয়, ঢাকার বাইরের ফুটবলকে নিয়ে ঠিক তার হলে যে 5 ভাগের 1 ভাগ হয় না। তা কিন্তু আসলে ফুটবল উন্নয়ন করতে হলে ওই জায়গাতে আসলে বেশি নজর দেওয়া উচিত। ওই জায়গাটায় আপনার যেতে হবে। ওই জায়গাটা দিলে আপনার প্লেয়ার যে আসবে, আপনি তখন হলে যে একটা পজিশনে 4-5 জন করে ভালো প্লেয়ার পাবেন, যেটা অতীতে যেটা হতো। তো সেটা এখন এই নজরটা দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ সনদ বল আপনাকে। আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আমরা চাই আসলে ফুটবল ফেডারেশন নজর দিক দেশের এবং ঢাকার বাইরের ফুটবলকে, যেটা কেন্দ্র করে গড়ে উঠবে আমাদের জাতীয় দল। শেষ করছি। ক্লেমন, বিয়ন্ড দ্য গ্যালারি।